সুকানার সাত সকালে একটি দুর্ঘটনার খবরে চোখ রাখবো, যেটা জানা যাচ্ছে যে একটি বেপরোয়া লরির তাণ্ডব এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। আজাদগড়ে পরপর পথচারীদের ধাক্কা মারে দ্রুতগতির লরির ধাক্কায় 5 জন আহত হয়েছেন। লরির চালক এবং খালাসি আটক করা হয়েছে, তাদের আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আবির দত্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, যেটা জানা যাচ্ছে 5 জন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন কি রকম এবং ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে জানাবো যে সকালবেলায় ঘটনা ঘটেছে ঠিক 6:15 নাগাদ, এবং যেটা জানা যাচ্ছে যে সুভাষগ্রামের দিক থেকে একটি লরি, সেই লরিটি আসছিল এবং নেতাজিনগর থানা এলাকা অন্তর্গত একটি জায়গায়, এনএসসি বোস রোডের কাছে এবং রিজেন্ট পার্ক থানার অন্তর্গত একটি জায়গায়, দুটি জায়গাতে তারা বেশ কয়েকজনকে ধাক্কা মারে। যেটা জানা যাচ্ছে মোট 5 জন ইতিমধ্যে আহত হয়েছেন, এবং এই যে লরি বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং এই যে 5 জন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বরুণ নাড়ু, ছবি নাড়ু এবং খুবরা রুই দাস নামে এই 3 জন আহত হন। এছাড়া এর পরবর্তীকালে যেটা জানা যায় যে গাড়িতে বসেছিলেন, একটি বড় গাড়িতে বসেছিলেন বিজয় কাশ্যপ এবং ঝুমা মুখার্জি নামে দুজন। এই ঝুমা মুখোপাধ্যায় এবং বিজয় কাশ্যপ এই দুজনকেও গাড়িতে এসে পিছন থেকে ধাক্কা মারে। এই লরিটিকে পিছনে ধাওয়া করে পুলিশ অভিযোগ পেয়ে বা এই ঘটনা জানতে পেরে, এবং তারপরে ট্রামডিপোর কাছ থেকে এই লরিটিকে আটক করা হয়। লরিটির চালক এবং খালাসিকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে রিজেন্ট পার্ক থানাতে। লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে ঘটনা, কি কারণে এই ধরনের দুর্ঘটনা এবং কিভাবে কেন ধাক্কা মারলো, চালকের কি অবস্থায় সে চালক গাড়ি চালাচ্ছিল, এই বিষয়গুলো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরাই পিছনে ধাওয়া করে এই লরিটিকে ধরে ফেলেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। আসছি পরের খবরে। গতকাল সারাটা দিনই ছিল ঘটনাবহুল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতির 7টি মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের রায় বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআইয়ের কাছে হাজিরা না দিয়ে ডিভিশন বেঞ্চে যান, তবে সেখানে স্বস্তি মেলেনি। একদিকে সিবিআই, অন্যদিকে পিপিপি, মানে তৃণমূলের 3P। এই দুপক্ষকে নিয়েই বুধবার দিনভর উথাল পাথাল চলল রাজ্য রাজনীতিতে। হাইকোর্টের নির্দেশে এসএসসি মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই এর কাছে হাজিরা না দিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন, তবে স্বস্তি পেলেন না। অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাসে খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জানিয়ে কটাক্ষ করে ফেসবুক পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এদিন এসএসসি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সন্ধ্যে 6টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিতে হবে। সিবিআই যে কোনো প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিকে জেরা করতে পারে, তিনি যদি সহযোগিতা না করেন তাহলে তাকে হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ডিভিশন বেঞ্চে গেলেও পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মামলা গৃহীত হয়নি। এরপর বিকেল 4:58-তে নাকতলার বাড়ি থেকে বেরোন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সন্ধ্যে 6:45 নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে পৌঁছন তিনি। প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত 9:30 নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের নির্দেশ দিয়েছিলেন, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ উপদেষ্টা কমিটির 5 সদস্যকে বিকেল 4টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। যে বড়সড় দুর্নীতি হয়েছে তার ক্ষেত্রে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, কিন্তু অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা সিবিআই ঠিক করবে। বিচারপতি নির্দেশ দেন, 20 মে দুপুর 2টোর মধ্যে আদালতে সম্পত্তির হিসাব দেবেন উপদেষ্টা কমিটির 5 সদস্য। 20 মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই। এই সব দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে যাওয়া উচিত সিবিআই এর। উপদেষ্টা কমিটির 5 সদস্য এদিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 7টি মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এখনো পর্যন্ত এসএসসি গ্রুপ সি কর্মী নিয়োগে 1টি এবং গ্রুপ ডির নিয়োগ দুর্নীতির অভিযোগের 2টি মামলা, এছাড়াও নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অঙ্কের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে এত বড় পাবলিক স্ক্যাম আর হয়নি। আইনি প্রক্রিয়ার মধ্যে আদালত যাদের নাম উচ্চারণ করছেন তাদের যা যা বক্তব্য বা তাদের যা যা আইনি পদক্ষেপ, সেটা করার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে।
এসএসসি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মতো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তিনি আশা করেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজে থেকেই সব পদ ছেড়ে দেবেন অথবা তাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। এই উথাল পাথালের মধ্যেই আচমকা ইস্তফা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মধ্যেই ইস্তফা দিলেন তিনি। মঙ্গলবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন এসএসসি সচিব ও সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাকে বিচারপতি প্রশ্ন করেন, এই অঙ্কিতা অধিকারী কি সুপারিশপত্র পেয়েছেন? তিনি কি নিয়োগপত্র পেয়েছেন? তার নম্বরের বিভাজন কি রয়েছে? কিছুক্ষণ পরে খোঁজ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের প্রাপ্ত নম্বর আদালতে জানান এসএসসি চেয়ারম্যান। তার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, তাহলে কি এটা ধরে নিতে পারি যে অঙ্কিতা অধিকারী পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি? তখন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উত্তর দেন, হতেই পারে যে তিনি পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে এসএসসি চেয়ারম্যান ইস্তফা দিলেন। ইস্তফা দিয়েছি, আমি তো ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছি, এইটুকুই, আর কিছু বলবার নেই। এসএসসি চেয়ারম্যান হিসেবে আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে নিয়োগ করেছে রাজ্য সরকার। এই প্রথম এসএসসির মাথায় কোনো আইএএস অফিসারকে বসালো রাজ্য সরকার। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে সুকন্যা, তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ সংক্রান্ত মামলায় আমরা দেখলাম যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাকেও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তা নিয়েও দীর্ঘ টানাপোড়েন চলল গতকাল দিনভর। কলকাতায় আসার জন্য মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছিলেন, কিন্তু নেমে গিয়েছেন বর্ধমানে। নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অন্তরালে থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান তিনি, কিন্তু স্বস্তি মেলেনি। শিক্ষা প্রতিমন্ত্রী কোথায় গেলেন প্রশ্ন তুলে পথে নামল এসএফআই। ঠিক সময়ে শিয়ালদায় হাজির পদাতিক এক্সপ্রেস, কিন্তু দেখা নেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতার। কোথায় গেলেন তারা? এই গাড়িরই H1 কামরার সি কোচে থাকার কথা ছিল মন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীর। রেলের যারা কর্মী ছিলেন দায়িত্বে, তাদের থেকে জানা যাচ্ছেন যে তারা ভোরবেলায় দেখেন এই সি কোচ যেটা রয়েছে, সি কুপ যেটা রয়েছে, সেটা কিন্তু শূন্য অবস্থায় রয়েছে, ফাঁকা অবস্থায় রয়েছে। সিবিআই এর সামনে হাজির হতে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতায় আসার জন্য পদাতিক এক্সপ্রেসে ওঠেন শিক্ষা প্রতিমন্ত্রী ও তার মেয়ে। কিন্তু ট্রেন শিয়ালদায় পৌঁছলেও তারা না পৌঁছানোই প্রশ্ন ওঠে। মাঝপথেই কি ট্রেন থেকে নেমে গেলেন? কিন্তু কেন? কোন স্টেশনে নামলেন? এইসব প্রশ্ন ঘিরে সকাল থেকেই চলে টানটান নাটক। শেষ পর্যন্ত দুপুরে সামনে আসে এই ফুটেজ। এদিন ভোর 4:52 নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন পরেশ অধিকারী। ওইটা বলছিল কি যখন বেরিয়েছে তারপর আসেনি। হ্যাঁ, সেটা কোন স্টেশনের কাছাকাছি? সেটা মনে হয় বর্ধমান মনে হয়। সূত্রের খবর, স্টেশনের বাইরে বেরিয়ে মেয়েকে নিয়ে পরেশ অধিকারী একটি সাদা গাড়িতে উঠে চলে যান, কিন্তু তিনি কলকাতা না দুর্গাপুর কোন দিকে রওনা হন তা জানা যায়নি। এরই মধ্যে ফের নতুন মোড়। অন্তরালে থেকেই সিবিআই হাজিরা নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, কিন্তু সেই মামলা গ্রহণ করেনি বিচারপতি টন্ডনের বেঞ্চ। শেষে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। পরেশ অধিকারী প্রতিমন্ত্রী শিক্ষার তৃণমূলে যেদিন জয়েন করেছেন তার 2 দিন বা 3 দিনের মাথায় মেয়ের নাম লিস্টে এসে গেল আকাশ থেকে। তার 2-3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন। কলেজ সার্ভিস বা ইত্যাদিতেও তারও বন্দোবস্ত হয়েছে প্রায় এপ্রিল মাসে। তাকেও তো জেলে যেতে হবে। গণতান্ত্রিক দেশে মানুষের আদালতে যাওয়ার অধিকার আছে। কেউ যদি সরকারের কোনো সিদ্ধান্তে অখুশি হয় তাহলে সে আদালতে যাচ্ছে। বিচার ব্যবস্থা যখন তার চূড়ান্ত মত দেবে তখনই এই নিয়ে আলোচনা করা যেতে পারে। শর্ত দিয়ে আদর্শগতভাবে তো একজন বামপন্থী ফরওয়ার্ড ব্লকের লোক, সে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি, গিভ অ্যান্ড টেক বিনিময়ের ভিত্তিতে এসেছিলেন। সেই বিনিময়ের শর্ত পূরণ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বা মালিক কোম্পানির মমতা ব্যানার্জির অজ্ঞাতে হয়নি। পরেশ অধিকারীর মেয়ের নিয়ম ভেঙে রিক্রুটমেন্ট সরাসরি মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছিল থ্রু পার্থ চ্যাটার্জি। আশা করি পার্থ চ্যাটার্জি মহোদয় জিজ্ঞাসাবাদের সময় এই সত্যটা উদ্ঘাটন করবেন।
অভিযোগ, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছে। এই মামলায় পরেশ অধিকারীকে সিবিআই এর কাছে হাজিরা নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কিন্তু এখনো অবধি হাজির হননি শিক্ষা প্রতিমন্ত্রী। এ নিয়ে অভিনব প্রচার অভিযানে নামলো এসএফআই। বুধবার কালিন্দিতে শিক্ষা প্রতিমন্ত্রীর পোস্টার ও টর্চ নিয়ে রাস্তায় নামেন এসএফআই এর সদস্যরা। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে তারা পথচারীদের জিজ্ঞেস করেন তারা শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখেছেন কিনা। এরকম দেখতে কালকে রাত্রে পলাশিক এক্সপ্রেসে উঠেছে, তারপর শিয়ালদা নামে আমরা খুঁজতে বেরিয়েছি। এখন গতকাল রাত্রিবেলা ট্রেনে উঠেছে, কে বললো আপনাকে? আসেনি। কে বললো? একটা প্রতিমন্ত্রী হারিয়ে গেছে, ভাবা যায় তো, অবাক লাগছে। খুঁজতে বেরিয়েছি আমরা, এখন ফ্ল্যাশ মেরে মেরে খুঁজছি। মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা হচ্ছে রাজ্যের মন্ত্রী, তাকে এখন টর্চ ফেলে খুঁজতে হচ্ছে রাস্তা। এমন অবস্থা হয়েছে রাজ্যে। মেদিনীপুর শহরেও একই কায়দায় মিছিল করে এসএফআই। পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক প্রসেনজিৎ মোদীর নেতৃত্বে এই মিছিল কর্নেল গোলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা ঘুরে আবার সেখানেই ফেরে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তি সহ একাধিক দাবিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার সামনে বিক্ষোভ দেখান বাম ছাত্র যুবরা। বনগাঁয় শিক্ষা প্রতিমন্ত্রীকে খুঁজে বার করার দাবিতে পোস্টার দেয়। এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি, গরু পাচার মামলায় আমরা জানি গরু পাচার কাণ্ডে আজ সকাল 10:30 সিবিআইর কাছে হাজিরা দিতে চান অনুব্রত মণ্ডল। এমনটা তিনি আগেই জানিয়েছিলেন, আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন আবেদন, এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল। আজই সিবিআই দপ্তরে হাজিরা দিতে চান অনুব্রত মণ্ডল, যেমনটা তিনি আগেই জানিয়েছিলেন। সকাল 10:30 সিবিআইর কাছে হাজিরা তিনি দিতে চান বলে আইনজীবীর মাধ্যমে আবেদন জানিয়েছিলেন, এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল বাড়ি থেকে বেরোচ্ছেন, সিবিআই দপ্তরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে তিনি আজ সকাল 10:30 সিবিআইর কাছে হাজিরা দিতে চান বলে আইনজীবী মারফত আগেই আবেদন করেছিলেন এবং বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। আপনারা জানেন এর আগেই সিবিআই তদন্তের মুখোমুখি হতে হবে যে আদালতের নির্দেশ মতন অনুব্রত মণ্ডল তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, এবং এরপরে তিনি আমরা জানি যে তার শারীরিক অসুস্থতার জন্য তিনি হাসপাতালে ভর্তিও হন, এবং এরপর আইনজীবী মারফত তিনি যেটা জানিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার জন্য আপাতত তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে, চিকিৎসকেরা তাকে সেই পরামর্শ দিয়েছেন। এবং এরপর আইনজীবী মারফত তিনি যেটা জানা যাচ্ছে যে আবেদন জানিয়েছিলেন আজ সকাল 10:30 তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান। সেই মতো আমরা কিছুক্ষণ আগেই সেই ছবি দেখালাম যে বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। আজ সকাল 10:30 হাজিরা দিতে চান অনুব্রত। সিবিআই দপ্তরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি, বাড়ি থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল, সেই ছবি আমরা দেখালাম। আজ সকাল 10:30 তিনি হাজির হতে চান, যেমন আবেদন তিনি আইনজীবী মারফত জানিয়েছিলেন। গরু পাচার কাণ্ডে তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান বলে বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। আপনারা জানেন যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, আদালতের এই নির্দেশ ছিল, এবং এর আগে কিন্তু তিনি বেশ কয়েকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি তার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, এবং চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, এমনটাই তিনি তার আইনজীবী মারফত ইমেল করে জানিয়েছিলেন সিবিআইকে। এবং এরপর তিনি আইনজীবী মারফত এই আবেদন জানান যে আজ সকাল 10:30 তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান। সেই মতন বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সুকান্ত, বাড়ি থেকে রওনা হলেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন। সুকান্ত, দেখো, বলা চলে যে তিনি 9:10 বাড়ি থেকে বেরোলেন দুটি গাড়ির কনভয় নিয়ে। ইতিমধ্যে কিন্তু চিনার পার্কের যে বাড়িতে অনুব্রত মণ্ডল ছিলেন সেইখানে সে ফ্ল্যাট থেকে তিনি বেরোলেন, এবং এই মুহূর্তে তার গাড়ি রয়েছে ঠিক হলদিরাম ক্রস করে তিনি কিন্তু উল্টোডাঙ্গার দিকে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি রাস্তায় রয়েছেন, এবং সম্ভাবনা প্রবল যে তিনি আজকে সিজিও কমপ্লেক্সে যাবেন, তার কারণ গরু পাচার কাণ্ডে তাকে ইতিমধ্যে প্রায় 7 দফায় নোটিশ করা হয়েছিল। এর আগে তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন, দীর্ঘদিন শারীরিকভাবে তিনি অসুস্থও ছিলেন। গতকালকে দুপুর নাগাদ তিনি তার আইনজীবীকে পাঠান সিবিআই অফিসারের কাছে, এবং সেখানে তিনি আজকে বলেন যে আজকে 10:30টার সময় তিনি আসতে চান সিবিআই দপ্তরে। তার কারণ তার ইতিমধ্যে বেশ কিছু মেডিকেল যে ডায়াগনস্টিক
ট্রাফিক হয়েছে তাতে দেখা গেছে যে তার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, সেই কারণে তার আগামী দিনে বেশ কিছু সার্জারি হতে পারে। তাহলে সেক্ষেত্রে তিনি মুখোমুখি হতে পারবেন না সিবিআই এর। সেই কারণে নিজে থেকেই কার্যত অনুব্রত মণ্ডল সিবিআই এর সাথে কন্ট্যাক্ট করেন গতকালকে এবং তিনি একটি চিঠি সিবিআই কে দেন 2 পাতার, যেখানে তিনি আজকে সকাল 10:30টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যদিও এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে কোনো রকম ভাবে তাকে কোনো উত্তর বা কোনো রকম রিপ্লাই দেওয়া হয়নি। তবে নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে কিন্তু যেটা ছবি দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের কনভয় তা কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছে। এবং তোমাকে বলে রাখি যে কেষ্টপুর যে ব্রিজ, সেইটা কিন্তু ইতিমধ্যে ব্রিজে কিন্তু সেই গাড়ি উঠছে, গাড়ির বিশাল কনভয় নিয়ে অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন। যদিও বেরোনোর সময় তিনি কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তিনি একেবারে ড্রাইভারের আসনের পাশে একেবারে সামনের সারিতে তিনি বসেছিলেন এবং তিনি ওঠার আগে বেশ কিছু মেডিকেল ডকুমেন্ট কিন্তু গাড়িতে উঠতে দেখা যায়। কিছু না হলেও 7 থেকে 8টি মেডিকেল ডকুমেন্ট, যেখানে মেডিকেল ডায়াগনস্টিক্স বিভিন্ন রকম টেস্টের রিপোর্ট রয়েছে, সেই সমস্ত রিপোর্ট নিয়ে তিনি গাড়িতে ওঠেন। এবং তোমাকে আবারও যেটা বললাম যে এখনো পর্যন্ত তিনি রাস্তায় রয়েছেন। গতকালকে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন সিবিআই মুখোমুখি হওয়ার, সেই মোতাবেক নির্ধারিত সময়ের যথেষ্ট আগেই তিনি কিন্তু তার ফ্ল্যাট থেকে রওনা দিয়েছেন। যদিও একটা প্রবল সম্ভাবনা যে তিনি আজকে সিবিআই মুখোমুখি হবেন, তবে যতক্ষণ তিনি পৌঁছাচ্ছেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তার কারণ আমরা দেখেছি এর আগেও তিনি বোলপুর থেকে কলকাতা এসেছেন, চিনার পার্কের ফ্ল্যাট থেকে নির্ধারিত সময় বেরিয়েছেন এবং এজেসি বোস ফ্লাইওভারে উঠেছিলেন, কিন্তু তারপরে তার গাড়ির গন্তব্য হয়ে যায় কিন্তু এসএসকেএম হাসপাতাল। তাই যতক্ষণ না তিনি সিবিআই দপ্তরে পৌঁছাচ্ছেন এই কথা কিন্তু বলা যায় না যে তিনি সিবিআই মুখোমুখি হচ্ছেন। যদিও যেটা বললাম তোমাকে, গতকালকে তিনি আইনজীবী মারফত চিঠি সিবিআই কে দিয়েছিলেন এবং সেখানে গরু পাচার কাণ্ডে যে তাকে 7ম নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশে পরবর্তী সময় তিনি হাজিরা এড়িয়েছিলেন, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকেও তাকে বেশ কিছুদিন বেড রেস্টের কথা বলা হয়েছিল, সেখান থেকে তিনি 21 তারিখ অব্দি সময়ও নিয়েছিলেন। সেখান থেকে 19 তারিখ অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি কিন্তু সিবিআই সাথে কন্ট্যাক্ট করলেন এবং তার গাড়ি এই মুহূর্তে কিন্তু রয়েছে ঠিক কেষ্টপুর উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে। ধন্যবাদ সুকান্ত তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছিলাম অমৃতা, যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু কিছুক্ষণ আগেই তার চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েছেন গরু পাচার মামলায়। আমরা জানি আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল। সকালে 9:10 নাগাদ 2টি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি জানতে পারছো এই মুহূর্তে তার কনভয় কোথায় রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কি তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এর আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই একাধিকবার তলব করলেও অসুস্থতা সহ বিভিন্ন কারণে তিনি হাজিরা এড়িয়ে যান এবং আজ সকালবেলা যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং গতকালই যেমনটা আইনজীবী মারফত তিনি জানান, আজ সকাল 10:30টায় তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে চান। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করে ফেলেছি। সুকান্ত, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কনভয়ের যে স্ট্যাটাস রয়েছে, উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে নেমে বেঙ্গল কেমিক্যালের দিকে যাচ্ছে অনুব্রত মণ্ডলের গাড়ি। 7ম নোটিশের ভিত্তিতে তিনি আজকে যাচ্ছেন। যদিও গতকালকে সিবিআই কে নিজেই তার আইনজীবী পাঠিয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন যে আজকে 10:30টার মধ্যে তিনি নিজাম প্যালেসে যাবেন এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারদের মুখোমুখি তিনি হবেন। যেটা আমরা জানি যে 7ম নোটিশের ভিত্তিতে তিনি অসুস্থ ছিলেন এবং সেই সময় তিনি সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে সিবিআই যদি চায় যে তাহলে তাকে, তিনি চিনার পার্কেই রয়েছেন, তিনি বোলপুরে যাচ্ছেন না, কলকাতাতে রয়েছেন, সিবিআই যদি যায় তাকে তাহলে এই তদন্তে তিনি যদি তার বাড়িতে আসেন তিনি সহযোগিতা করতে চান। এর আগে আমরা দেখেছি গত 5 এপ্রিল তাকে নোটিশ করা হয়, তাকে তিনি বোলপুর থেকে কলকাতা এসেছিলেন। 6 এপ্রিল তিনি কলকাতার বাড়ি থেকে নির্ধারিত সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তার গন্তব্য পরবর্তীকালে হয়ে যায় এসএসকেএম হাসপাতাল। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি সেই সময় কিন্তু হাজিরা এড়িয়েছিলেন। গতকালকে অনুব্রত মণ্ডলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তার সারবত্তা এটাই যে তিনি বলেছেন যে তার আগামী দিনে তার এখনো পর্যন্ত শারীরিক যে কন্ডিশন রয়েছে, তার একাধিক ব্লকেজ রয়েছে, সেই কারণে তার সার্জারি হতে পারে। ডাক্তাররা তাকে সেই পরামর্শই দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যদি সার্জারি হয় বা অস্ত্রোপচার হয় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু মুখোমুখি হতে পারবেন না, তদন্ত ডিলে হবে বা দেরি হবে। সেক্ষেত্রে তিনি চাইছেন যে আজকে বেলা সকাল 10:30টার মধ্যে তিনি সিবিআইয়ের মুখোমুখি হতে চান। সেক্ষেত্রে তিনি তদন্তে সম্পূর্ণ রকম ভাবে সহযোগিতা করবেন এবং আজকেও যেটা দেখা গেল যে তিনি নির্ধারিত সময়ের অনেকটা আগেই ঠিক 9:10-এ তার যে ফ্ল্যাট রয়েছে তিনি তার সেখান থেকে নেমে আসেন, তার গাড়িতে বসেন। গাড়ির চালকের একেবারে বাদিকের আসরে, তিনি সামনের আসনে বসেছিলেন। কোনো প্রশ্নের উত্তর তিনি কিন্তু দেননি, কাজ তুলে তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং এই মুহূর্তে তোমাকে বলে দিই উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে অনেকটাই এগিয়ে এসছে গাড়ি, বেঙ্গল কেমিক্যাল ক্রস করছে এবং
বাস ধরে মা ফ্লাইওভার ধরবেন এবং তারপরে দেখার যে তিনি নির্দিষ্টভাবে কোথায় যান। কারণ আমরা এর আগেও দেখেছি গত 6 এপ্রিল তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালের দিকে চলে গেছিলেন, কারণ তিনি পরবর্তীকালে জানিয়েছিলেন যে তার সম্পূর্ণ ইচ্ছা ছিল সিবিআই কে সহযোগিতা করার, কিন্তু মাঝপথে তার শরীর খারাপ হয়ে যায়। তাই এখনো পর্যন্ত তিনি নিজেই যদিও চিঠি দিয়েছেন সিবিআই মুখোমুখি তিনি হতে চান, কিন্তু যতক্ষণ না তার গাড়ি পৌঁছচ্ছে নিজাম প্যালেস ততক্ষণ কিন্তু এটা বলা যায় না যে তিনি সিবিআই অফিসেই যাচ্ছেন। তো আপাতত তার যে কনভয় সেটা রাস্তাতেই রয়েছে। গরু পাচার কাণ্ডের 7ম নোটিশের ভিত্তিতে তিনি যাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে তাকে নোটিশ দেওয়া হয়েছে শারীরিক অসুস্থতা বিভিন্ন কারণ দর্শিয়ে তিনি একাধিক সময় নোটিশ এড়িয়েছিলেন এবং আজকে এটাই দেখার একেবারেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত।